আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আমি মনে করি আপনারা অলরেডি একটা লাইভ এবং আরেকটা ভিডিও দেখেছেন, মানে ডাইজেস্টিভ প্রবলেম নিয়ে বা ডাইজেস্টিভ সিস্টেম কীভাবে কাজ করে বা আমাদের ডাইজেশনটা কী জিনিস, এটা আমি আশা করব আমার ফলোয়াররা এটা বুঝতে পারতেছেন। তো আসুন, আমি আবার এইসব ভিডিও কিন্তু অনেক আগে অলরেডি হয়ে গেছিলো, কিন্তু আবার আমি রিপিট করতেছি, কারণ ইম্পর্টেন্ট ডাইজেশন ছাড়া অ্যাবজর্পশন নাই, এর মানে কি আমাদের নিউট্রিয়েন্টস ছেড়ে যাচ্ছে না, আমার শক্তি উৎপাদন হবে না। তাহলে ডাইজেশনটা আসুন একটু ভালো মতো আলাপ করি। তাহলে এখন একটা লাইভ একটা ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। এখন আসুন আমরা সমস্ত টেস্ট বাদ দিয়ে, মানে কোনো ল্যাবরেটরি টেস্ট আমরা যাব না, কোথাও যাব না, নিজেরা আমরা ডায়াগনোস করব যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কি অবস্থায় রয়ে গেছে। তাহলে আমরা যদি এটা জানি, তাহলে আমাদের জন্য ইজি হবে এইসব প্রবলেমগুলো সলভ করা। এরপরে আমি ভিডিওগুলো একটার পর একটা কীভাবে আপনি ইজি ওয়ে সলভ করবেন, এটা টেস্ট করার পরে আপনারা নিজেরা এটা পারবেন। তো আসুন, অ্যাকচুয়ালি আমাদের ডাইজেস্টিভ প্রবলেম আরম্ভ হয়, যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের খাবার থেকে এবং মেডিকেশনস থেকে এবং আমাদের স্ট্রেসের জন্য। এই তিনটা ফ্যাক্টর আমি কি বলি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। মানে আনন্যাচারাল মানুষ তৈরি খাবার, প্রচুর খাবার আমরা খাই, এগুলো আনন্যাচারাল, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষমতা না এগুলোকে অ্যাবজর্ব করা, এবং আমরা স্ট্রেসে থাকি, আপনারা এটা জানেন, এবং বয়সের একটা ফ্যাক্টর রয়ে গেছে, এবং আরও কিছু প্রবলেম সৃষ্টি হয়, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা আপনারা জানেন, এইটার জন্য আমাদের এই প্রবলেম সৃষ্টি হতে পারে। এবং হেলিকপ্টার পাইলোরি এটা বিভিন্নভাবে আসতে পারে আপনার শরীরে, আপনার মনে করেন সালিবার সাথে, পানির সাথে, খাবারের সাথে বিভিন্নভাবে আমাদের শরীরে এটা ঢুকতে পারে। এখন যাদের হেলিকপ্টার পাইলোরি রয়ে গেছে পজিটিভ, তাদেরও এইসব অ্যাসিড রিফ্লাক্স বা অন্য ধরনের প্রবলেম, ইনডাইজেশন সেটা হতে পারে। তাহলে আসলে আমরা কীভাবে এই জিনিসটা তৈরি করব। এর মধ্যে রয়ে গেছে আবার একটা ফুড অ্যালার্জি, কিন্তু আমি ফুড অ্যালার্জি নিয়ে আলাপ করবো না, সেটা ইমিউন সিস্টেমের সাথে জড়িত, এই জন্য আমি ফুড অ্যালার্জি নিয়ে আলাপ করবো না। কিন্তু আরেকটা জিনিস আপনারা মনে করবেন যে ফুড সেন্সিটিভিটিস, এইটা হচ্ছে ডাইজেস্টিভ ডিস্টারবেন্স, মানে এটা ইমিউন সিস্টেমের সাথে আপনার কোনো সরাসরি নাই। আমাদের সেটা হচ্ছে যে আপনার ডাইজেস্টিভ ডিস্টারবেন্স, আপনার অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, আপনার গ্যাস হতে পারে, আপনার বিভিন্ন ধরনের ডিসকমফোর্ট হতে পারে, আমি সেইটাই আলাপ করব। তো এইটা হয় অ্যাকচুয়ালি কিছু খাবারের জন্য, মানে খাবারগুলো যেগুলো আপনার এই প্রবলেম সৃষ্টি করতে পারে, সেগুলো হচ্ছে ডায়েরি প্রোডাক্ট, মানে ফার্ম রেজড এগস, তারপরে আপনার বিফ, এইগুলা সয় প্রোডাক্টস, তারপরে আপনার গ্লুটেন জাতীয়, যারা আপনারা প্রচুর পরিমাণে রুটি খাচ্ছেন, মানে হুইট যা খাচ্ছেন, মানে গ্লুটেন, হুইট, ডায়েরি, সয় প্রোডাক্টস এবং এই ফার্ম রেস্ট, এইসব জিনিস, এই জিনিসগুলা, ডিম বলছেন, এই জিনিসগুলো আমাদের ফুড সেন্সিটিভিটি তৈরি করে। তো এখন আমরা যদি এই প্রোডাক্টগুলো যদি বাদ দেই, 3 মাস আপনি দেখেন, যদি বাদ দেওয়ার পরে যদি দেখেন ইয়ার ওকে, দ্যাট মিনস আপনার এই প্রোডাক্টগুলো, মানে আপনার শরীরে এই ডাইজেস্টিভ মানে ডিস্টারবেন্স, মানে এই প্রবলেমগুলো সৃষ্টি করে, মানে আপনি এগুলো খাওয়া বাদ দেন। মানে 3 মাস যদি আপনি বন্ধ করেন, 3 মাস পরে আবার একটার পর একটা আপনার ডাইজেস্টিভ সিস্টেম হবে, তখন একটার পর একটা ইনক্লুড করতে পারবেন, কিন্তু ন্যাচারাল জিনিস ইউজ করবেন। কিন্তু সয় প্রোডাক্ট আমি কোনোদিন বলি না, আমি রুটি খাইতে পারি না, কারণ গ্লুটেন এখানে থাকে, গ্লুটেন এবং সয় এবং ডায়েরি, এই 3টা প্রোডাক্ট আমি রিকমেন্ড করি না। আর বাকি মনে করেন মাছ, মাংস, এগুলা আপনারা বুঝছেন, মানে ন্যাচারাল খান, আপনার এইসব প্রবলেম আর নাই। তাহলে আমরা ফুড সেন্সিটিভিটি একটা ডায়াগনোস করলাম যে এই প্রোডাক্টগুলো আমরা বাদ দেব। এরপরেও বাদ দেওয়ার পরেও যদি দেখেন যে আপনার প্রবলেমগুলো রয়েই গেছে, তখন আসলে আমরা কি করতে হবে। তখন আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে প্রবলেম হতে পারে যে বয়সের কারণে, বুঝছেন, আপনার এনজাইম সিস্টেম দুর্বল হয়ে গেছে। কারণ বাচ্চাদের একটা জিনিস মনে রাখবেন, এইসব অ্যাসিড রিফ্লাক্স এগুলা হয় না, কারণ হচ্ছে বাচ্চাদের ট্যাঙ্ক ফুল, মানে ডাইজেস্টিভ এনজাইম ওই সময় প্রচুর পরিমাণে থাকে। ওরা যদি দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, যদি টিভির সামনে না বসে থাকে, তাহলে ওদের এইসব প্রবলেম হবে না। কিন্তু বয়সের সাথে সাথে আমাদের এই সিক্রেশন, স্টোমা সিক্রেশন অটোমেটিক্যালি গো ডাউন,
যখন স্টোমাকের সিক্রেশন গো ডাউন, মানে কি আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কম হবে এবং আপনার যে পেপসিনোজেন সেটা অ্যাক্টিভেট হবে না এবং এটা আপনার প্রবলেম সৃষ্টি করতে পারে। এই জন্য খেয়াল রাখবেন, যারা পিপিআই ড্রাগস নিচ্ছেন, যাদের বয়স বেশি, যারা আনন্যাচারাল খাবার খাচ্ছেন, যারা স্ট্রেসে থাকতেছেন, মানে এদের এই প্রবলেমগুলো হতে পারে। তাহলে আমরা কি করতে পারি, যদি আমি মানে ফুড সেন্সিটিভ খাবারগুলো যদি দূর করার পর যেন প্রবলেম সলভ না হয়, তাহলে আমি একটা ট্রাই করবো ডাইজেস্টিভ এনজাইম নেওয়ার জন্য। যদি দেখি যে ডাইজেস্টিভ এনজাইম নেওয়ার পরে আমার এসব প্রবলেম সলভ হয়ে গেছে, এর মানে বুঝতে হবে যে আপনার বডির এনজাইম প্রোডাকশান তৈরির ক্ষমতা কমে গেছে এবং মানে স্টোমাক সিক্রেশন কমে গেছে, মানে এটা আপনাকে এনজাইম একটা সাপোর্ট নিতে হবে। এখন এনজাইম নেওয়ার পরেও দেখতেছেন যে প্রবলেম তো সলভ হচ্ছে না, আমার সেই GERD রয়ে গেছে, আমার বুদবুদ মানে গ্যাস ফার্মেন্টেশন এইসব হচ্ছে, তখন আমাকে আসতে হবে যে রিয়েল কি, যে আমার স্টোমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্ট কি আছে, আমার স্টোমাকে ঠিক মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছে না করতেছে, এইটা জানার জন্য ন্যাচারালি আমি বলি যে দুইটা সহজ উপায়ে বাসায় বসে একটা টেস্ট করেন। 2 চামচ বা ম্যাক্সিমাম 1 বড় চামচ টেবিল স্পুন হয় লেবুর রস আর না হয় আপেল সাইডার ভিনেগার, আপনি জাস্ট ট্রাই করেন, দেখেন কি ফিল করেন। যদি দেখেন কোনো ব্যথা ট্যাথা নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, কোনো ডিসকমফর্ট নাই, এর মানে বুঝতে হবে যে আপনার অ্যাকচুয়ালি অ্যাসিড সিক্রেশন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক মতো মানে হচ্ছে না। এই জায়গায় আপনাকে কী করতে হবে, বেটাইন হাইড্রোক্লোরাইড নিতে হবে। যদি দেখেন যে আপনার এইটা নেওয়ার পরে মানে লেবুর রস এবং ভিনেগার নেওয়ার পরে আপনার ব্যথা, বার্নিং মানে ডিসকমফোর্ট এগুলো ফিল করেন, মানে বুঝতে হবে হয় আপনার ক্রনিক গ্যাস্ট্রাইটিস আর না হয় আলসার হয়ে গেছে স্টোমাকে। এখন এইটা হচ্ছে মানে কি বলবো, মানে মোটামুটি একটা আইডিয়া, কিন্তু 100% যদি জানতে চান যে আপনার স্টোমাকের অ্যাসিড প্রোডাকশনের ক্ষমতা বা অ্যাসিড এনভায়রনমেন্ট আছে কি না, তাহলে আমি একটা টেস্টের রিকমেন্ড করব। আমার মনে হয় বাংলাদেশে এই টেস্ট নাই। আপনারা যারা ইউএসএ থাকেন বা ইউরোপে থাকেন, আপনার এটা খুঁজে দেখতে পাইতে পারেন। এইটাকে বলা হয় হেইডেলবার্গ ক্যাপসুল সিস্টেম টেস্ট। এইটা অত্যন্ত, এটা আপনার কোনো ডিসকমফর্ট তৈরি করবেন না, এইটা রিল্যাক্স, এইটা আপনার কোনো ক্ষতি করবেন না, অত্যন্ত ইজি। মানে এটা হচ্ছে একটা ক্যাপসুলের ভিতর একটা ইলেকট্রনিক মাইক্রো ইলেকট্রন ট্রান্সমিটার থাকে, সেইটা আপনাকে পুরা খবর দেবে যে স্টোমাকের এনভায়রনমেন্টটা কী, স্টোমাকে অ্যাসিড ঠিক মতো তৈরি করতেছে না বেশি করতেছে না কম করতেছে না টোটালি করতেছে না, এইটা 100% এই ইনফরমেশনটা পাবেন। কীভাবে এটা করে, আপনি যদি এইটা হাইডেলবার্গ ক্যাপসুল আপনি যদি ভিতরে ঢুকে স্টোমাকে, যদি ডাক্তার বলতে পারবে, যদি দেখে যে এটা 4-এর উপর মানে পিএইচটা 4-এর উপর, মানে এটি এর মানে কি আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট নাই মানে স্টোমাকে, এর মানে কি আপনাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্সট্রা নিতে হবে। আমি এটা পরে বলবো যে কী জিনিস মানে ন্যাচারাল, সেটা হচ্ছে বেটাইন হাইড্রোক্লোরাইড। এটি যদি দেখেন খুব বেশি মানে অ্যাসিডিক কন্ডিশন, তখন কি করে ডাক্তার, ওই সোডিয়াম বাইকার্বনেট ওইখানে দেওয়া হবে। সোডিয়াম বাইকার্বনেট দেওয়ার পরে আপনার কি অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যাবে, এরপর সময় গণবে। যদি 15 মিনিটের মধ্যে আবার রিঅ্যাসিডিফাই হয় স্টোমাক, এর মানে বুঝতে হবে আপনার স্টোমাকের অ্যাসিড প্রোডাকশান ওকে আছে। যদি এই সময়টা 45 মিনিট বা 1 ঘন্টার বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার স্টোমাকের অ্যাসিড সিক্রেশনের ক্ষমতা কমে গেছে, আমার সিক্রেশন হচ্ছে না, খুব কম হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বেটাইন হাইড্রোক্লোরাইড আপনাকে নিতে হবে। তাহলে আমি যদি সঠিক ইনফরমেশান জানি যে আমার স্টোমাকের এই টেস্টের মাধ্যমে স্টোমাকের কী সিচুয়েশন,
সেইভাবে যদি আমি এটাকে মানে অ্যাডজাস্ট করি তাহলে আমার এই প্রবলেমটা সলভ হবে। এরপরে দেখেন, এরপরও মানে এগুলা 100% আপনি জানতে পারছেন যে আপনার অ্যাসিড সিক্রেশন কমে গেছে, এবং এইটার কারণে আমি কী বলছি, এই ক্ষেত্রে আপনাকে ওই সোডিয়াম বা অ্যান্টাসিড খেলে হবে না। অ্যান্টাসিড তো সাময়িক, আপনাকে আমাদের কথা হচ্ছে পার্মানেন্ট মানে কিউর করতে হবে। আমরা অ্যান্টাসিড সবসময় খাবো না। তখন আপনাকে চিন্তা করতে হবে যে কারণটা কি, আমার যে অ্যাসিড সিক্রেশন স্টোমাকের কমে গেছে কারণটা কি। ওই যে বললাম কারণ একটা, আপনার এইজ, আপনার স্ট্রেস লাগতেছেন, হয়তো বা হেলিকোব্যাক্টার পাইলোরি আপনার ইয়েতে রয়ে গেছে, বা আপনি পিপিআই মেডিসিন খাচ্ছেন। কোনো মেডিসিন, যে কোনো মেডিসিন, এগুলো আপনার প্রবলেম সৃষ্টি করবে, মানে আনন্যাচারাল খাবার। তখন আমাকে যাইতে হবে হেলিকোব্যাক্টার পাইলোরির টেস্টে। যদি দেখি যে আমার হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ, একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের অ্যাসিড রিফ্লাক্স, ওদের বলতে গেলে হেলিকোব্যাক্টার পাইলোরি রয়ে গেছে। আপনারা তখন হেলিকোব্যাক্টার পাইলোরির টেস্টটাও দিবেন, জানবেন পজিটিভ না নেগেটিভ। যদি মনে করেন পজিটিভ হয় তখন ট্রিটমেন্ট। আমি প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট পরে ছোট ছোট ভিডিও করে ডিসকাস করবো। এখন জাস্ট করতেছি ডায়াগনোস করতেছি, মানে স্ক্যান করতেছি। এরপরে দেখেন যে হেলিকোব্যাক্টার মাইনাস, মানে তবু আপনার এই জ্বালা যন্ত্রণা রয়ে গেছে, কারণ অ্যান্টাসিড আপনাকে আমি বলি যে সবসময় খাবেন না। তখন আমাকে দেখতে হবে যে আমার গাট হেলথ কী। আরেকটা জিনিস অত্যন্ত, যাদের এই প্রবলেম রয়ে গেছে, দীর্ঘদিনে ভুগতেছেন, তাদের আরেকটা জিনিস হয়ে যায়, সেইটাকে বলা হয় ক্যান্ডিডা অ্যালবিকান্স, মানে ইস্ট ওভারগ্রোথ, মানে ফাঙ্গাস ওভারগ্রোথ। তখন আমাকে ওইটাও ট্রিটমেন্ট করতে হবে। মানে এইভাবে আমরা পুরা জিআই, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে আমরা এভাবে ডায়াগনোস করে আমার জানতে হবে যে রিয়েল কজটা কী। যদি রিয়েল কজটা আমি ঠিকমতো জানতে পারি তাহলে আমার জন্য ইজি হবে এই জিনিসগুলো সলভ করা। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। মানে ডায়াগনোস অলরেডি করলেন, করার পরে আমাদের বিভিন্ন ডাইজেশন, জিআরডি কীভাবে সলভ করতে হবে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস কীভাবে করতে হবে, হেলিকোব্যাক্টার পাইলোরি কীভাবে মারতে হবে, মানে আলসার কীভাবে ট্রিটমেন্ট করতে হবে। কারণ হেলিকোব্যাক্টার পাইলোরি হয় গ্যাস্ট্রাইটিস তৈরি করবে, না হয় আপনার আলসার, এরপরে আপনার অনেক খারাপ জিনিস, মানে ক্যান্সারে চলে যেতে পারে। এরপরে আমরা কী করব, যে ক্যান্ডিডা আলবিকান্স আমরা কীভাবে দূর করতে পারবো। তাহলে আমরা একটার পর একটা ছোট ছোট ভিডিও করে, মানে ট্রিটমেন্ট, আমরা এরপরে ট্রিটমেন্টে চলে আসব। যদি আমরা এই প্রবলেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে প্রবলেম, ইনডাইজেশন, মানে এর সাথে যা জড়িত, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাবজর্পশন ভালো হবে। আর অ্যাবজর্পশন ভালো হওয়া মানে কি, আপনার যে শরীরের যে নিউট্রিয়েন্ট সেটা সে পাবে, এবং আপনার এনার্জি প্রোডাকশন ভালো হবে, আপনি সুস্থ হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।